নেটওয়ার্ক টপোলজি যদি আমাদের এসএসসি আইসিটি পরীক্ষায় 3টা বোর্ডে আমাদের একটি করেও যদি দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে দেখা যাবে এই নেটওয়ার্ক টপোলজি থেকেই 2টা বোর্ডে সৃজনশীল প্রশ্ন চলে আসছে। তো এই নেটওয়ার্ক টপোলজি কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই নেটওয়ার্ক টপোলজি এ টু জেড ভালোভাবে আপনাদের বুঝতে হবে, আর যদি না বুঝেন তাহলে ধরে নিতে পারেন যে দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবেন না। শুধু তাই নয়, এই দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে সহজ একটি টপিক হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি, আর এখান থেকে যদি 2টা সৃজনশীল প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে যদি 2টা সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আপনি ধরে নেন যে নেটওয়ার্ক টপোলজি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে, এটা হচ্ছে 1000% শিওর। আর যদি একটা সৃজনশীল প্রশ্ন হয় তাহলে এখানেও আপনি এর সম্ভাবনা প্রায় 90% ধরে নিতে পারেন। তো আপনি ধরে নিতে পারেন যে এসএসসি আইসিটি পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই নেটওয়ার্ক টপোলজি থেকে। তাই এই নেটওয়ার্ক টপোলজি ভালোভাবে বুঝতে হবে। আর এই নেটওয়ার্ক টপোলজির ক্লাসটা শেষ করে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে বোর্ড অর্থাৎ বিগত সালের যেই বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। আমাদের এই চ্যানেলে বিগত সালের বোর্ড প্রশ্নের যেই উত্তরগুলো সেগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো এতে করে তোমাদের কিন্তু শতভাগ প্রিপারেশন হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে। যাই হোক, বেশি কথা বলবো না, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি এবং সর্বশেষ হাইব্রিড টপোলজি। এই 6টা টপোলজি আমাদের আছে। তার নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার? 6 প্রকার। এক হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি ও সর্বশেষ হাইব্রিড টপোলজি। তো এখানে বাস টপোলজি কি? দেখো, বাস টপোলজিটা বাসের আদলে তৈরি করা। দেখো, দুই পাশে সিট, মাঝখান দিয়ে আসা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে বাস টপোলজি। আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তার আগে আমি সহজে এই টপোলজিগুলোর পরিচিতিটা তোমাদের সামনে তুলে ধরছি। তারপর আছে রিং টপোলজি। রিং টপোলজিটা দেখো যে রিং এর মতো কিন্তু গোল এবং চক্রাকারে এগুলো ঘুরতে থাকে, তাই এটার নাম দেওয়া হয়েছে রিং টপোলজি। তারপরে স্টার টপোলজি, কেন্দ্রীয় একটি ডিভাইস থাকবে, এখানে কম্পিউটার থাকবে তেমনটা না, এখানে হাব এবং সুইচ এই দুইটাই বেশি থাকে। তো এই স্টার টপোলজিটা এই কেন্দ্রীয় ডিভাইস থেকে প্রত্যেকটা ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। তারপর ট্রি টপোলজি, ট্রি হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে গাছ। দেখো, এটা কিন্তু গাছের মতো, এটা হচ্ছে গাছের গোড়া। তো গাছের গোড়া থেকে একটু সামনে গিয়ে 3টা ডালা বের হয়েছে, আবার প্রত্যেকটা ডালা থেকে ছোট ছোট ডালা বের হয়েছে। তো এটা হচ্ছে ট্রি টপোলজি। তারপর আছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি কি? ম্যাশ টপোলজি হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার অর্থাৎ নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটার সরাসরি প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। দেখো, এখানে এই যে এটা যদি একটা কম্পিউটার হয়, দেখো এই কম্পিউটারটা কিন্তু সরাসরি অন্য কোনো কম্পিউটারের সহযোগিতা ছাড়াই প্রত্যেকের সাথে সংযুক্ত আছে। যে এটার সাথে সরাসরি আছে, এটার সাথেও সরাসরি, এটার সাথেও সরাসরি, তাই এটা কি? ম্যাশ টপোলজি। আর ম্যাশ টপোলজি কি হয়? প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত স্থাপন করে প্রত্যেকটা কম্পিউটার। তো এগুলো ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো, তাই ভিডিও না টেনে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং সর্বশেষ যে টপোলজি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। আর এই হাইব্রিড টপোলজিটা তৈরি করা হয় আমাদের এই যে প্রথম যে 5টা টপোলজি দেখলা, এই 5টা টপোলজির সমন্বয়ে এখানে 2টা টপোলজি যদি একসাথে যুক্ত করা হয় তাহলেও সেটা হাইব্রিড হবে, যদি 5টা যুক্ত করে দেওয়া হয় তাহলে হাইব্রিড হবে। তবে কি সর্বনিম্ন 2টা টপোলজি যুক্ত করে একটা নেটওয়ার্ক স্থাপন করলে সেটাকে হাইব্রিড টপোলজি বলে। তো আমাদের এই 6 প্রকার টপোলজি, এখন আমরা চলে যাচ্ছি বাস টপোলজিতে। বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। দেখো এইটুকু, এই যে একটি মূল তার, এই মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত আছে, তাই এটা কি? বাস টপোলজি। বাস টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। কোন কেবলটিকে? এই যে মাঝখান দিয়ে যে কেবলটি গেছে সেটাকে ব্যাকবোন বলা হয়। কোনো ডাটা যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধুমাত্র প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে। দেখো, এখানে কিন্তু আমাদের কোনো কম্পিউটার যদি ডাটা পাঠায় তো এই ব্যাকবোনে কিন্তু চলাফেরা করে, আর এই ব্যাকবোনের মাধ্যমে যেই কম্পিউটারকে ডাটাটা পাঠানো হয়েছে সেই কম্পিউটার কিন্তু এই ব্যাকবোন থেকে ডাটাটা গ্রহণ করবে। বাকি যে কম্পিউটারগুলো আছে সেগুলো গ্রহণ করবে না, যাকে পাঠানো হয়েছে জাস্ট সেই গ্রহণ করবে, ডাটা গ্রহণ করে, বাকিরা ডাটাকে অগ্রাহ্য করে। এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্কের ব্যবহার খুব সহজ, সাশ্রয়ী ও বিশ্বস্ত। বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। এই টপোলজিটা ছোট আকারের যে নেটওয়ার্ক সেখানে ব্যবহার করা হয়, কিন্তু এখানে যদি দেখো যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলেও কি আমাদের পুরো নেটওয়ার্কটা নষ্ট হয় না। দেখো, এটা যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডাটা পাঠায় তাহলে কিন্তু ডাটা যাবে, এটা যদিও নষ্ট, এতে করে কোনো অসুবিধা হয় না। তো এখন আমরা জানবো এই বাস টপোলজির সুবিধা ও অসুবিধা। তো এখানে দেখো বাস টপোলজির সুবিধা কি আছে। বাস টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচও কম হয়। সবচেয়ে বড় সুবিধা, দেখো এখানে একটা মূল তার থাকে, মূল তার থেকে জাস্ট টেনে কম্পিউটারগুলো সংযুক্ত করে ফেলে, এতে করে তারের সংখ্যা কম লাগে, যার কারণে কিন্তু খরচটা কম হয়।
প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। ধরো এখানে আরও কম্পিউটার লাগাতে হবে, ধরো এইদিকে আরও কম্পিউটার লাগাবা তোমরা, তো এখানে কিন্তু একটা রিপিটার অর্থাৎ ডাটা কিন্তু নর্মাল হয়ে যাবে বড় তার হয়ে গেলে। তাই এখানে একটা রিপিটার লাগিয়ে কিন্তু এখানে তুমি আরও কম্পিউটার সংযুক্ত করতে পারবা বা ব্যাকবোনটাকে আরও বড় করতে পারবা, আর ব্যাকবোনে তুমি আরও কম্পিউটার সংযুক্ত করতে পারবা। তো এটাই বলছে এখানে। তো তারপরে 3 নম্বরে বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয় না, যেটা কিছুক্ষণ আগে বললাম। বাস টপোলজিতে ছোট আকারের নেটওয়ার্কের জন্য ব্যবহার করা খুবই সহজ ও বিশ্বস্ত, এটাও বললাম। নতুন কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে সম্পূর্ণ নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। দেখো এখানে আরেকটা নতুন কম্পিউটার সংযুক্ত করবো, জাস্ট ব্যাকবোনের সাথে আরেকটা কম্পিউটার এখানে লাগিয়ে ফেলবো। ধরো এখন একটা কম্পিউটার তুমি বাদ দিয়ে দিবে, এই কম্পিউটারটা দরকার নাই, বাদ দিয়ে দিলা। দেখো বাদ দিয়ে দিলেও তোমার এই ব্যাকবোনে কোনো অসুবিধা পড়তেছে না, আবার যুক্ত করলেও ব্যাকবোনে কোনো অসুবিধা পড়তেছে না ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। এই যে এই দিক দিয়ে কিন্তু এইদিকে ডাটা আসা যাওয়া করবে তুমি এখানে কাজ করলেও বা নতুন একটা সংযুক্ত করলেও। তো তারপরে আমরা চলে যাব এর অসুবিধা। তো অসুবিধার মধ্যে অন্যতম ডেটা ট্রান্সমিশনের গতি কম, এখানে ডেটা ট্রান্সমিশনের গতি কম। তারপরে নেটওয়ার্কের কম্পিউটার বেশি হলে ডেটা ট্রান্সমিশনের বিঘ্নতা ঘটে। ধরো কম্পিউটার যদি বেশি হয়ে যায় তাহলে এটা একটা হ্যাং মারার মতো একটা কাজ করে, যার কারণে কিন্তু ডেটা ট্রান্সমিশনের যে ট্রান্সমিশন সেটার মধ্যে বিঘ্নতা ঘটে। তারপর আছে ব্যাকবোনের একটি মাত্র স্থানে ত্রুটি পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। দেখো ব্যাকবোন যদি এখানে সমস্যা হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা অসুবিধায় পড়ে যেতে পারে। ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাবে, তখন কিন্তু এই যে এখানে ত্রুটি হওয়ার কারণে এখানে ডাটা যাবে না, বা এখানে ত্রুটি হওয়ার কারণে এই পুরো ব্যাকবোনটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু কোনো কম্পিউটারেই ডাটা যাবে না। তারপরে ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। কেন ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে? ধরো এই কম্পিউটারে ডাটা পাঠাইছে, আবার এই কম্পিউটারে ডাটা পাঠাইছে। দেখো এক তারে কিন্তু দুই ধরনের ডাটা এসে সংঘর্ষ সৃষ্টি করতে পারে, যে এই জায়গায় দুইটা ডাটা এসে সংঘর্ষ করতে পারে। তো এই ছিল আমাদের বাস টপোলজি। তো আমরা এখন চলে যাব রিং টপোলজিতে। তো রিং টপোলজি, যে টপোলজিতে রিংয়ের ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাকে রিং টপোলজি বলে। দেখো এটা কিন্তু রিংয়ের মতো সাজানো আছে এবং কম্পিউটারগুলো একে অপরের সাথে সংযুক্ত আছে। তারপরে যেটা বলছে যে এই বৃত্তাকার নেটওয়ার্কের প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। কি এই যে এটা হচ্ছে প্রথম কম্পিউটার হলে 1 2 3 4, দেখো এই যে প্রথম কম্পিউটার আর 4 নাম্বার কম্পিউটার কিন্তু আবার সরাসরি সংযোগ স্থাপন করছে, এটাই বলছে এখানে। এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস থাকে না। দেখো এখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস নাই, কেন্দ্রীয় কোনো ডিভাইস কি করে না, এখানে থাকে না। তো নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। দেখো এখানে কোন কম্পিউটারটাকে তুমি বেশি অধিকার দিবে, কোনটাকে কম অধিকার দিবে, সবগুলি সমান তালে আছে এখানে। তাই এখানে কারো অধিকার বেশি বা কারো অধিকার কম না ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। তো এখানে একটি নোট সংকেত পাঠালে তা পরবর্তী নোডের কাছে যায়। সংকেতটি ওই নোডের জন্য হলে সেটি সে নিজে গ্রহণ করে, অন্যথায় উক্ত নোড সংকেতকে তার পরবর্তী নোটে কাছে প্রেরণ করে। সঠিক নোটে না পৌঁছানো পর্যন্ত বৃত্তাকার নেটওয়ার্ক পথে সংকেত পরিভ্রমণ করে এবং এক পর্যায়ে তার কাঙ্ক্ষিত নোটে পৌঁছে যায়। এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে, ধরো এই যে 1 নাম্বার কম্পিউটার 4 নাম্বার কম্পিউটারে ডাটা পাঠাইছে, তো এই ডাটাটা কিন্তু এখানে আসবে। এখন যদি এই ডাটাটা তার হয় তাহলে সে গ্রহণ করবে। তো 4 নাম্বারে পাঠাইছে, এটা তো তার না, তো সে কি করবে, সেটাকে পরবর্তী কম্পিউটারে পাঠিয়ে দিবে। পরবর্তী কম্পিউটারও সেম এই কম্পিউটারের মতো দেখবে এটা তার ডাটা কিনা, যদি তার ডাটা হয় গ্রহণ করবে, আর ডাটা তার না হলে পরবর্তী কম্পিউটারে পাঠিয়ে দিবে। এখন সে দেখবে যে এটা কি তার ডাটা কিনা, যদি ডাটা তার হয় তাহলে গ্রহণ করবে, না হলে আবার এদিকে পাঠিয়ে দিবে। কিন্তু একটা না একটা তো হবেই এখানে, কম্পিউটারগুলোর মধ্যে যার হবে সেই এখানে ডাটাটা গ্রহণ করে ফেলবে। তো আমরা এখন দেখবো সুবিধা অসুবিধা। এই টপোলজিতে হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় কোনো সার্ভার থাকে না। দেখো যেটা এখানে বলছিলাম, হোস্ট কিংবা কেন্দ্রীয় কোনো সার্ভার নেই। তারপর সংকেত প্রবাহ একমুখী হয়, যেটা কলিশন বা এটা হচ্ছে ডেটা কলিশন বা সংঘর্ষ হয় না। দেখো ডাটাটা এদিক দিয়ে জাস্ট এদিক দিয়ে যাবে, তো এখানে কি ডাটাটা এভাবে ঘুরতেই থাকবে, তো এই জন্য কিন্তু এখানে সংঘর্ষ হবে না। 3, প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়, যেটা পূর্বেই বলছি। তারের পরিমাণ কম প্রয়োজন হয়। দেখো এই যে এখান থেকে তুমি এই কম্পিউটার থেকে ডাটা পাঠানোর জন্য এই কম্পিউটারে আসতে যতগুলো তারের প্রয়োজন হতো, সেই তারের মধ্যে কিন্তু তুমি আরও 2টা কম্পিউটার সংযুক্ত করে ফেলছো, তাই কিন্তু এখানে তারের প্রয়োজন কম হচ্ছে এবং বাস্তবায়ন খরচও কম।
রিং টপোলজির অসুবিধার মধ্যে অন্যতম হচ্ছে এই টপোলজিতে সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীরগতি হয়ে থাকে, অর্থাৎ আস্তে আস্তে ডাটাটা স্থানান্তরিত হয়। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে একমুখী বৃত্তাকার পথে সংযুক্তিটির কারণে একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে সরাসরি ডাটা প্রেরণ করতে পারে না। দেখো একমুখী কিন্তু বৃত্তাকার আকারে ডাটাগুলো যায়, যার কারণে কিন্তু এই যে এই কম্পিউটার চাইলে এই কম্পিউটারকে সরাসরি ডাটা দিতে পারবে না। তার কি করতে হবে, এই কম্পিউটার আগে ডাটা পাঠাতে হবে, তারপরে এই কম্পিউটারে ডাটা পাঠাবে, এটাই বলছে আর কি। তারপর 3, কোনো নোট কার্যকর হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। কেন? দেখো দেখো এটা ধরো নষ্ট হয়ে গেছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এদিকে ঘুরে এখানে যদি ডাটা পাঠানো হয় তাহলে কিন্তু এদিকে ঘুরে এখানে ডাটাটা কোনোভাবেই আসবে না, যার কারণে কিন্তু পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। আবার যদি এই কম্পিউটার এখানে ডাটা পাঠায় তাহলে এখানে আসবে, এখানে এসে আর যেতে পারবে না, যার কারণে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। তারপর কোনো নতুন কম্পিউটার সংযোজন বা বিয়োজন পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। কেন? তুমি এখন যদি আরেকটা নেটওয়ার্ক স্থাপন করো তাহলে কিন্তু এই যে এখান থেকে ডাটা এখানে পাঠানোর সময় কিন্তু ডাটাটা যাবে না, কারণ এখানে তুমি কাজ করতেছো, এখানে তুমি আরেকটা নতুন কম্পিউটার সংযুক্ত করতেছো, এটাই বলছে। তারপর 5, নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। কেন বেড়ে যাবে? এখানে একটা নতুন কম্পিউটার তুমি এখানে যুক্ত করলা, কিন্তু এই যে এখানে ডাটাটা আসলো এখান থেকে আবার এখানে আসবে, এখানে এসে কিন্তু সে চেক করবে, এই যে একটা সময় অতিরিক্ত লাগতেছে, এটার জন্য কিন্তু এখানে কম্পিউটার সংযুক্ত করলে আমাদের একটু সময় বেশি লেগে যাবে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। তারপরে 6 নাম্বার এই টোপোলজি নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যারের দরকার হয়। তো এই ছিল আমাদের রিং টোপোলজি। তো এখন আমরা চলে যাব স্টার টোপোলজিতে। স্টার টোপোলজি দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু কেন্দ্রীয় একটি কম্পিউটারও থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি এখানে যেটা থাকে সেটা হচ্ছে হাব এবং সুইচ। হাব হচ্ছে পুরাতন পদ্ধতি আর সুইচ হচ্ছে নতুন পদ্ধতি। সুইচ কি করে, যাকে ডাটা পাঠানো হবে, ধরো এই কম্পিউটারকে ডাটা পাঠাবে, সে এখানে এসে এখানে ডাটাটা পাঠিয়ে দিবে। হাব কি করে, ধরো তাকেই ডাটা পাঠাবে, সে কি করবে, এখানে যাবে, এখানে গিয়ে সবাইকে ডাটাটা পাঠিয়ে দিবে। এই কাজটা কিন্তু হাব করতে পারে না, সুইচ যেটা করতে পারে। সুইচ কি করে, যাকে ডাটাটা পাঠানো হয় তার কাছে ডাটাটা প্রেরণ করে দেয়। তো আমরা দেখি এখন স্টার টোপোলজি, যে টোপোলজিতে কম্পিউটার সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে স্টার টোপোলজি বলে। এই পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো হাব বা সুইচের মাধ্যমে একটি অন্যটির সাথে যোগাযোগ ও ডেটা আদান প্রদান করে, ফলে সংকেত আদান প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ। স্টার টোপোলজি নেটওয়ার্কের কোনো সমস্যা দেখা দিলে তার শনাক্ত করা সহজ হয়। সাধারণত এই টোপোলজিতে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা গেলেও টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার আধিক্য পরিলক্ষিত। দেখো এখানে কি বলছে, যে হাব সুইচের যে কথাটা বলছে সেটা তো আমি আগেই বলে ফেললাম, তো মনে করতেছি না আর এখানে কিছু বলার আছে। তবে ডাটাগুলো খুবই দ্রুত যায়, কারণ হচ্ছে যে সুইচ লাগালে সে যাকে ডাটা পাঠানো হচ্ছে তাকে পাঠিয়ে দেয়, যার কারণে কিন্তু ডাটাগুলো দ্রুত যায়, সংঘর্ষের সম্ভাবনা নাই, কারণ এখানে যেহেতু প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা তার দেওয়া আছে। তো এইগুলোই। তো এর সুবিধা অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে, 1 নম্বরের সুবিধা, অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়। 2, সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কম। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নোট যুক্ত করা যায়। ধরো এই যে এখান থেকে আরেকটা নোট এখানে বা কম্পিউটার এখানে যুক্ত করব, লাগানো যাবে, নেটওয়ার্কের কোনো অসুবিধা হবে না। তারপর কোনো নোট বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। ধরো এই কম্পিউটারটা নষ্ট, এখন এই কম্পিউটারকে ডাটা পাঠাবে, হ্যাঁ এই দিক দিয়ে ডাটাটা চলে যাবে সুইচ বা হাব থেকে। সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টোপোলজির তুলনায় এর ডেটা নিরাপত্তা বেশি। সুইচ শুধুমাত্র সুইচের জন্য, কিন্তু সুইচ কি করে, যাকে ডাটা পাঠানো হয় তার কাছে ডাটাটা পাঠিয়ে দেয়। এর জন্য কি অন্যান্য ডিভাইসের কাছে ডাটাটা যায় না, ফলে এর নিরাপত্তাটাও বেশি থাকে। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে। কারণ কি, এখানে একটার দিয়ে যার জন্য লাগানো হয়েছে সেই ডাটা আদান প্রদান করবে, এখানে ডাটার কোনো ভিড় হবে না, যার কারণে কি ধীর গতিতে ডাটাগুলো আদান প্রদান হবে। এখন এর অসুবিধার মধ্যে হাব বা সুইচ বা সার্ভার অচল হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। ধরো হাব বা সুইচ বা সার্ভার এখানে যাই থাকবে না কেন, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে।
প্রতিটি নোডের জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন হয়, তাই অপেক্ষাকৃত বাস্তবায়ন ব্যয় বেশি। দেখো প্রত্যেকটা নোডের জন্য বা কম্পিউটারের জন্য আলাদা আলাদা তারের প্রয়োজন হয়েছে, যার কারণে কিন্তু খরচটাও এখানে বেড়ে গেছে। 3 নেটওয়ার্ক যুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি তথ্য বা ডেটা আদান প্রদান সক্ষম হয় না। কি বলছে যে এই যে হাব বা সুইচ ছাড়া সরাসরি কিন্তু তারা চাইলে ডাটা আদান প্রদান করতে পারবে না। তারা কি করবে, কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত হয়ে ডাটা আদান প্রদান করতে পারবে। তো এই ছিল আমাদের স্টার টপোলজি। তো এখন আমরা চলে যাবো ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি কি সেটা বললামই। ট্রি টপোলজি হচ্ছে গাছের মতো, গাছ টপোলজি বলতে পারো। তো এখানে ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোটগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত বা যুক্ত থাকে। দেখো এই যে এখানে গাছের শাখা প্রশাখার মতোই যুক্ত আছে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে। দেখো এটা একটা স্তর, এটা আরেকটা স্তর। এই সকল স্তরের কম্পিউটারগুলোই কিন্তু আমাদের কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত আছে। এই হোস্ট কম্পিউটারের সাথে বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটি হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। এই ব্যবস্থাপনায় তো ট্রি টপোলজিকে কি বলা হয়, হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। এটাও কিন্তু উদ্দীপকে থাকতে পারে। এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসাবে কাজ করে। এখানে কি বলছে যে এটা হচ্ছে এই 3টা কম্পিউটারের হোস্ট কম্পিউটার। এই যে এই 3টা কম্পিউটারের হোস্ট কম্পিউটার এটা, আবার এই যে এই 2টা কম্পিউটারের হোস্ট কম্পিউটার এটা, এই 2টা কম্পিউটারের হোস্ট কম্পিউটার এটা, আবার এই 2টা হোস্ট কম্পিউটারের হোস্ট কম্পিউটার এটা। এই কথাটাই এখানে বলছে যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। কোনটাকে, এই যে দেখো এই কম্পিউটারগুলোর সাথে কিন্তু আর কোনো কম্পিউটার যুক্ত নাই, তো এইগুলোকে প্রান্তীয় কম্পিউটার বলা হয়ে থাকে। ট্রি টপোলজির নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়। কি করা যায়, ট্রি টপোলজির নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়। কেন করা যায়, দেখো এখানে যদি আমি আরো 2টা কম্পিউটার লাগিয়ে দেই সহজে কিন্তু হয়ে যাচ্ছে, কোনো অবকাঠামো ভাঙতে হচ্ছে না, জোড়া লাগাতেও হচ্ছে না, শুধু জাস্ট এখানে আমি 2টা কম্পিউটার লাগিয়ে দিলাম। এভাবে কিন্তু সহজে সম্প্রসারণ করা যায়। এক্ষেত্রে ডেটা প্রবাহ হয় দ্বিমুখী। ডাটা প্রবাহ কেন দ্বিমুখী, এখানে ডাটা আসবে না হয় যাবে, যে এই দিক দিয়ে ডাটা এই দিক দিয়ে এদিকে যাবে, না হয় যে কোনো একটা কম্পিউটার থেকে ডাটা এদিকে আসবে, কিন্তু এই কম্পিউটার থেকে এখানে সরাসরি আসতে পারবে না, এই দিক দিয়ে ঘুরে হয়তো এখানে আসতে হবে। তো এর সুবিধা অসুবিধাগুলো এখন আমরা দেখব। তো ট্রি টপোলজির সুবিধা, যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে নেটওয়ার্ক সহজে সম্প্রসারিত করা যায়, যেটা ইতিপূর্বে আমি বললাম। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপোলজির তুলনায় এটি বেশ সুবিধা প্রদান করে, বড় ধরনের টপোলজির জন্য আর কি। তো কোনো নোট বিচ্ছিন্ন বা নতুন নোট যুক্ত করা হলে নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয় না। ধরো এখানে আমি নতুন কম্পিউটার যুক্ত করতেছি, এর জন্য কিন্তু আমাদের অন্যান্য দিকে কোনো কার্যক্রম স্থগিত থাকবে না বা অসুবিধাও হবে না। তারপর ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। দেখো ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি কেন, যে যাকে ডাটা পাঠাচ্ছে সেখানেই যাচ্ছে, কিন্তু তার একটা চ্যানেল দিয়ে যাচ্ছে, অর্থাৎ যে এই চ্যানেলটা যেই অধিদপ্তরের আন্ডারে সেই অধিদপ্তর দিয়েই কিন্তু যাচ্ছে, বা যে যার আন্ডারে তার আন্ডার হয়েই কিন্তু যাচ্ছে, যার কারণে ডেটার নিরাপত্তা বেশি। তো নেটওয়ার্কের কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না। ধরো এই শাখাটা নষ্ট, তো এই শাখাটাই নষ্ট থাকবে, বাকিগুলো কি সচল থাকবে। তো তারপরে আমরা দেখব এর অসুবিধা। প্রধান কম্পিউটার নষ্ট হলে সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ধরো এটা নষ্ট, তাহলে কোনো নেটওয়ার্কই এই সম্পূর্ণ নেটওয়ার্কটা আর কাজ করবে না। তারপরে অন্যান্য টপোলজির তুলনায় জটিল প্রকৃতির। অন্যান্য যে টপোলজিগুলো আছে সেই টপোলজি থেকে এটা একটু জটিল। বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি, কারণ দেখো এখানে আলাদা আলাদা প্রত্যেকটা কম্পিউটারের জন্য কেবল ব্যবহার করতে হয়েছে, এবং যেহেতু জটিল একটু, তো এখান তো খরচটা একটু বেশি লাগবেই। 4 অন্তর্বর্তী কম্পিউটারগুলো অচল হলে নেটওয়ার্কের অংশবিশেষ অকেজো হয়ে পড়ে। তো এই যে এই কম্পিউটার নষ্ট, তার মানে কি পুরো নেটওয়ার্কটা নষ্ট না, জাস্ট এই নেটওয়ার্ক এই কম্পিউটারটাই নষ্ট, তো এটা কি অংশবিশেষ নষ্ট হয়েছে, এটাই বলছে এখানে। তো এখন আমরা চলে যাব পরবর্তী টপোলজিতে, মেশ টপোলজি। তো মেশ টপোলজি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। তো এখানে চিত্রগুলো দেখে তোমরা মনে করতেছ যে খুবই সহজ, তো এইগুলো আসলে এতটা সহজ না, কারণ যে আমাদের এখানে যে চিত্রগুলো দেওয়া আছে সেই চিত্রগুলো হয়তো আমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ধরতেই আমাদের অসুবিধা হয় যে এটা কোন টপোলজি। তাই তোমাদের 2023 সালের 19 সালের সৃজনশীল প্রশ্ন কিংবা 24-এর পরীক্ষা হয়ে গেলে 24 সালের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর যারা এখনো 24-এ পরীক্ষা দিবা তারা তো 24-এর প্রশ্ন পাইবে না,
তারা 2023-এর পূর্ব পর্যন্ত যেই টোপোলজিগুলো আছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে। তো ম্যাশ টোপোলজি প্রত্যেকটা কম্পিউটার সরাসরি নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত স্থাপন করবে, কারো মাধ্যমে না, এটাই আর কি। তো যে টোপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে ম্যাশ টোপোলজি বলা হয়। এতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর সাথে সরাসরি অপেক্ষাকৃত দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। এতে কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের দরকার পড়ে না। দেখো এখানে কেন্দ্রীয় কোনো সার্ভারও নাই, আবার সরাসরি প্রত্যেক কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারতেছে। এই নেটওয়ার্ক কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ পিয়ার টু পিয়ার লিঙ্ক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযোগ টোপোলজি নামেও পরিচিত। তো এখানে প্রচুর পরিমাণ তারের প্রয়োজন হয় এবং বেশি কম্পিউটার ব্যবহৃত হয়। এই টোপোলজি অত্যন্ত ব্যয়বহুল, কারণ কি এখানে আমাদের অনেকটি তার প্রত্যেকটা কম্পিউটারের সাথে, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত স্থাপন করবে, তাই কি এখানে তারের সংখ্যাটা বেশি লাগবে, আর তারের সংখ্যা বেশি লাগলে খরচটাও কি এখানে বেশি লাগবে। এর জটিল কনফিগারেশনের জন্য কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত এটি ব্যবহার করা হয় না। এই টোপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি সংযোগের প্রয়োজন হয়। নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে, ধরো এখানে কয়টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার আছে। তো 4টা কম্পিউটার থাকলে এই যে সূত্র অনুযায়ী 4 -1 2, তো এখানে কত হয় 2 দুগুণে 4, তো 4 থেকে 1 চলে গেলে 3, তো 3 দুগুণে 6, তো আমাদের কয়টা 6টা তার লাগবে। দেখো এখানে 6টা তার আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আবার গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এইটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। তো এই সূত্রটা মনে রাখবা এবং তার তারের সংখ্যাটা বের করার জন্য শর্টকাটে শিখে রাখতে পারো। তো তারপরে আমরা দেখবো আর সুবিধা অসুবিধাগুলো। তার আগে এখানে বলে রাখি যে ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, অর্থাৎ এই টোপোলজির ক্ষেত্রে ডেটা আদান প্রদানের যে বিষয়টা সেটাই মুখ্য। খরচ কি গেল, কতগুলো তার লাগলো, সেগুলোকে মুখ্যতা দেওয়া হয় না বা আলোচ্য বিষয় হিসাবে ধরে নেওয়া হয় না। এখানে মূল বিষয় হচ্ছে ডেটা আদান প্রদানের সুবিধাকেই প্রাধান্য দেওয়া হয়। তো এখানে যেসব ক্ষেত্রে ম্যাশ টোপোলজি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রতিরক্ষা। দেখো এখানে কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের তথ্যগুলো গোপনীয়তা অনেক বেশি দরকার হয়, তা না হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই এখানে কিন্তু আমাদের ডাটা নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যার কারণে নেটওয়ার্ক টোপোলজি যাই হোক না কেন, খরচ যাই হোক না কেন, এটা তৈরি করবে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে একই, তাই এই টোপোলজিটি অর্থাৎ ম্যাশ টোপোলজিটি প্রতিরক্ষা এবং ব্যাংকিং খাতে বেশি বেশি ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব এই ম্যাশ টোপোলজির সুবিধা অসুবিধা। অন্যান্য সব ধরনের টোপোলজির তুলনায় এতে ডেটা ট্রান্সমিশন দ্রুতগতি সম্পন্ন হয়। নেটওয়ার্কে কম্পিউটারের অসংখ্য বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। কারণ কি এখানে যদি আমরা আরেকটা কম্পিউটার সংযুক্ত করি তাহলে প্রত্যেকের সাথে এটা সরাসরি সংযুক্ত তো হবেই, এবং ডাটা আদান প্রদান করলে সে তার নিজস্ব তার দিয়েই আদান প্রদান করবে, যার কারণে কিন্তু অন্যান্য তারে তার ডাটা যাবে না এবং সেখানে ভিড়ও জমাবে না এবং গতি বেশি থাকবে। নেটওয়ার্কগ্রস্ত যে কোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকবে। ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, সরাসরি কম্পিউটারটা এই দিক থেকে তারগুলো আমরা খুলে ফেলতে পারি, এতে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটা নষ্ট হবে না, সচল থাকবে। কোনো সংযোগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলে বিকল্প সকল কম্পিউটারকে ডেটা আদান প্রদানের অব্যাহত থাকে। ধরো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, এখানে এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই একটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের ডাটা আদান প্রদান বন্ধ থাকবে না। যাদের কাছে ডাটা আসা যাওয়া করার দরকার তাদের কাছে কিন্তু ঠিকই ডাটা যাবে এবং আসবে। প্লাস নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় আমাদের হাইব্রিডে, যেহেতু হাইব্রিড আমাদের স্টার টোপোলজি আছে এজন্য। তো শুধুমাত্র স্টার টোপোলজিতেই কেন্দ্রীয়ভাবে ডিভাইস লাগাতে হয়। ম্যাশ টোপোলজির অসুবিধা, বেশি পরিমাণ তার অতিরিক্ত লিঙ্ক প্রয়োজন হয়, এটি ব্যয়বহুল। নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন অত্যন্ত জটিল। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পায়। তো এগুলো বলার কোনো কারণ আমি দেখতেছি না, কারণ এই সবগুলো ভাষা তোমরা বুঝো এবং জানো, সহজেই বুঝতে পারবা। তো তারপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ টোপোলজি, হাইব্রিড টোপোলজি। আর হাইব্রিড টোপোলজিটা কি হয়, আমাদের যেই 5টা টোপোলজি আছে এই 5টা টোপোলজির যে কোনো 2টা কিংবা 5টা দিয়েও আমাদের যে টোপোলজি তৈরি করা হয় সেটাকেই হাইব্রিড টোপোলজি বলে। অর্থাৎ 2 বা ততোধিক টোপোলজির সমন্বয়ে যে টোপোলজি গঠিত হয় তাকেই হাইব্রিড টোপোলজি বলে।
তো স্টার, রিং, বাস, মেশ ও ট্রি প্রভৃতির নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। বিশেষ কোনো কাজের ক্ষেত্রে একটি মাত্র টপোলজি স্বয়ংক্রিয়পূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। এজন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহৃত হয়। হাইব্রিড টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট গঠন করা হয়েছে, অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা কিন্তু এই হাইব্রিড টপোলজি। এই ইন্টারনেটে কিন্তু আমাদের সকল ধরনের কাঠামোই আছে, অর্থাৎ টপোলজি আছে, কেননা এতে প্রায় সব ধরনের টপোলজি নেটওয়ার্কেই সংযুক্ত আছে। হাইব্রিড টপোলজির সুবিধা ও অসুবিধা নির্ভর করে ওই নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির উপর, অর্থাৎ এটার সুবিধা অসুবিধা ব্যবহার করবে। যদি এই টপোলজিতে আমাদের বাস টপোলজি নিয়ে গঠিত করা হয়, রিং টপোলজিতে নিয়ে গঠিত করা হয়, তাহলে এই দুইটা সুবিধা অসুবিধা বহন করবে এই হাইব্রিড টপোলজি। আবার যদি দেখা যায় ট্রি অথবা মেশ টপোলজি এই দুইটা সমন্বয়ে তৈরি করে, তাহলে এই দুইটা সুবিধা অসুবিধা এই হাইব্রিড টপোলজি বহন করবে। আশা করি বুঝতে পারছো। তো এখন এর সুবিধা অসুবিধা দেখব। তো এতে হাব বা সুইচ যুক্ত করে প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। দেখো এখানে এই যে হাব, এটাকে হাবও ধরতে পারো, সুইচও ধরতে পারো। এখানে কিন্তু এটা ব্যবহার করে বাকি যে তিনটা নেটওয়ার্ক সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। এটাই বলছে এখানে। এই নেটওয়ার্কের ট্রাবল শুটিং সহজতর। একটি টপোলজি নষ্ট হলে অন্য কোনো টপোলজির উপর তার প্রভাব পড়ে না। ধরো এই বাস টপোলজিটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়েছে না। এই যে হাইব্রিড ম্যাশ এবং হাইব্রিড ট্রি, এই দুই নেটওয়ার্ক কিন্তু ডাটা ঠিকই আদান প্রদান করবে। তারপরে যেহেতু এটি মিশ্র টপোলজি, তাই এতে ব্যবহৃত টপোলজিগুলোর সুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। কারণ সকল টপোলজির, অর্থাৎ যেগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই সবগুলোর সুবিধা এখানে অন্তর্নিহিত থাকবে। তারপর হাইব্রিড টপোলজির অসুবিধা। টপোলজির সংখ্যা বেশির কারণে এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি বা রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াটাও জটিল হতে পারে। এই টপোলজির ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল প্রকৃতির। মিশ্র টপোলজি হিসাবে এতে ব্যবহৃত টপোলজিগুলোর অসুবিধাগুলো এতে অন্তর্নিহিত থাকে। তো এইগুলো কিন্তু চাইলে তোমরা বানিয়ে দিতে পারো। দেখো এগুলো খুবই সহজ মনে হচ্ছে। তো এই ছিল আলোচনা। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তোমার প্রিয় বন্ধুর কাছে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।